দুজন মৎস্যকন্যাকে লাঠি দিয়ে মারতে থাকে। মৎস্যকন্যা কাঁদতে কাঁদতে বলে, মেরো না, আমাকে মেরো না, আমার যে খুব কষ্ট হচ্ছে, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, দয়া করে আমাকে ছেড়ে দাও, তোমাদের পায়ে পড়ি। আজকে জোর বাচ্চা বেঁচেছি। নদীতে যা ঢেউ, আর একটু হলে পানিতে ডুবে মরে যেতাম। বাবা, এখন তাড়াতাড়ি বাড়ি ফিরলেই বাঁচি। মিচকে নৌকা থেকে হারিকেন হাতে নিয়ে নৌকাটা পাড়ে বাঁধে। আর ঠিক তখনই মিচকে কারো কান্নার শব্দ শুনতে পায়। ইরি মাইরি, এই ঝড় বৃষ্টির রাতে এভাবে কে কাঁদছে? মিচকে হারিকেন হাতে কান্নার উৎসের দিকে পা বাড়াতে থাকে। উফ বাবা, বৃষ্টি বাতাসের তোপে সামনের কিছুই দেখতে পারছি না। কান্নার শব্দ শুনে তো মনে হচ্ছে কেউ অনেক বড় বিপদে পড়েছে। ইরি মাইরি, কিসের সাথে হোঁচট খেলাম রে বাবা, দেখি তো। মিচকে হাতের হারিকেনটা উঁচু করে দেখে একটা বিশাল বড় লেজ। হায় হায়, এত বড় লেজ! কি হতে পারে এটা? এ কি? এ তো মাছ নয়, মৎস্যকন্যা। তাও আবার এই গ্রামের নদীতে। মৎস্যকন্যা, তুমি এখানে কি করছো? আর তোমার এই অবস্থা কেন? তুমি কি তাহলে কাঁদছিলে? আমি কাঁদছিলাম। নদীর প্রচন্ড ঢেউয়ের কারণে আমি এখানে এসে ছিটকে পড়ি, আর আমার এই অবস্থা হয়। আমি আমি আর বাঁচবো না, আমি আর বাঁচবো না মনে হয়। না না, তোমার কিচ্ছু হবে না। তুমি কেঁদো না, আমি তোমাকে সাহায্য করব। তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। মিচকে মৎস্যকন্যাকে রেখে নদীর পাড়ের ঝোপ বাগানে চলে আসে। আর সেখান থেকে কিছু বন ঔষধি গাছের পাতা নিয়ে আবারও মৎস্যকন্যার কাছে চলে আসে। আর সেই পাতাগুলো হাতে পিষিয়ে মৎস্যকন্যার আহত স্থানে লাগিয়ে দেয়। মৎস্যকন্যা, ওষুধ লাগিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণের মধ্যেই তুমি সুস্থ হয়ে যাবে। তুমি অনেক ভালো মিচকে দাদা। রাতের সাথে সাথে ঝড় বৃষ্টি আরো বাড়ছে, তাই বলি কি দাদা, তুমি এবার তোমার বাড়ি ফিরে যাও। আমি সুস্থ হলে একাই নদীতে নামতে পারবো। না বোন, তোমাকে পুরোপুরি সুস্থ না দেখে বাড়িতে ফিরলে আমার ভালো লাগবে না। তুমি সুস্থ হলে তোমাকে নদীতে ছেড়ে দিয়ে তারপর নিশ্চিন্তে আমি বাড়িতে ফিরবো। মিচকের কথা শুনে মৎস্যকন্যা আর কিছু বলতে পারে না। কিছুক্ষণ পর মৎস্যকন্যা ঠিক হয়ে যায়। মিচকে মৎস্যকন্যাকে কোলে তুলে নিয়ে নদীতে ছেড়ে দেয়। দাদা, তোমার এই উপকারের কথা আমি কোনোদিন ভুলবো না। আমি আজ অনেক দুর্বল, তাই তোমাকে কোনো উপহার দিতে পারছি না। তবে কাল একবার নদীতে এসো, আমি তোমাকে তোমার উপহার বুঝিয়ে দেব। ঠিক আছে বোন, তবে হ্যাঁ, এর পরের বার নদীতে ঝড় ওঠার আগেই তুমি নিরাপদ স্থানে চলে যাবে, কেমন? আমি আসি তবে। মিচকে মৎস্যকন্যার কাছে বিদায় নিয়ে বাড়ির দিকে চলতে থাকে। মিচকের ওপর একটা বাজ পড়ে, আর মিচকে সাথে সাথেই মারা যায়। এই স্বামীটা এখন আসছে না কেন? আমার যে মনটা কেমন আনচান আনচান করছে। স্বামীর আবার কিছু হলো না তো? না না, আমি এসব কি ভাবছি? আমার স্বামী কিছু হবে না। আজ স্বামী বাড়িতে ফিরলে আর কখনো নদীতে যেতে দিব না। মিচকের স্ত্রী শেফা একা ঘরে মিচকের জন্য অপেক্ষা করতে থাকে। আরে আরে, এ তো দেখছি মিসকে।
পুরো শরীর কেমন ঝলসে যাচ্ছে, মনে হয় কাল রাতে বাস পড়েছে এর ওপর। বেচারা না জানি কত কষ্ট পেয়েছে রে। যাই যাই, তাড়াতাড়ি শেফাকে গিয়ে খবরটা দিয়ে আসি। বানর শেফার কাছে আসে আর মিচকের মৃত্যুর খবরটা শেফাকে বলে। না, এ হতে পারেনি, হতে পারেনি। না, স্বামী, তুমি এভাবে চলে গেলে কেন? আমি একা কি করে থাকবো? তুমি ফিরে এসো, আমার কাছে ফিরে এসো। আমি আর কখনো তোমাকে ঝড়ের রাতে বাইরে বের হতে দিব নে, দিব নে। স্বামী গো, ফিরে এসো, ফিরে এসো। শেফা, কাঁদিস না এভাবে। শান্ত হ, শান্ত কর নিজেকে। বিধাতা কপালে যা রেখেছে তাই হবে। শান্ত হ বোন, শান্ত হ। শেফা স্বামীর শোকে কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়ে। গ্রামবাসীরা মিচকের সৎকার করে। এভাবে বেশ কিছু দিন কেটে যায়। শেফা স্বাভাবিক জীবনে ফিরে আসে। একদিন দেখো দেখো রে, অলক্ষীটা কুয়োতে পানি নিতে এসেছে। এই অলক্ষীর মুখ দেখাও পাপ। এত অল্প বয়সে স্বামীকে খেয়ে দেখো কেমন সুখে দিন কাটাচ্ছে। আমরা হলে তো কোন দিনই পাগল হয়ে পুরো বনে ঘুরে বেড়াতুম। চিচি মামি, এমন করে বলো নে, আমার কষ্ট হয়। দেখি আমাকে পানি নিতে দাও। না না, তুই এই কুয়ো থেকে পানি নিতে পারবি নে। কেন মামি, কেন কেন আমি পানি নিতে পারবো নে? এই কুয়োর পানি পবিত্র। আমরা চাই নে তোর ছোঁয়া পেয়ে এই পানি অপবিত্র হোক। আর এই পানি খেয়ে তোর মতো বেধবা হওয়ার শখ আমাদের কারোরই নেই, কারণ আমরা আমাদের স্বামীদের অনেক ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ মামি, ঠিক বলেছো। চলে যা, এখান থেকে চলে যা বলছি। কি বলছো কি এসব? এই কুয়ো থেকে পানি না নিলে খাবো কি? আর পানি পাবোই বা আমি কোথায়? তুই হয় নদীর পানি খা, আর না হয় না খেয়ে থাক, সেটা তোর ব্যাপার। এখন তোকে যেতে বলেছি, চলে যা, নয়তো তোকে মেরে তাড়িয়ে দিতে দুবারও ভাববো নে। শেফা ওদের এমন কথা শুনে কাঁদতে কাঁদতে নদীর পাড়ে চলে আসে। নদীর পানি তো অপরিষ্কার। এই অপরিষ্কার পানি আমি খাবো কি করে? মিচকে, দেখো দেখো, তোমার শেফাকে ওরা কষ্ট দিচ্ছে। ফিরে এসো তুমি মিচকে, ফিরে এসো। তোমাকে ছাড়া আমি ভালো নেই গো, ভালো নেই। শেফার চোখের পানি নদীর পানিতে গড়িয়ে পড়তেই নদী থেকে মৎস্যকন্যা উঠে আসে। এই বোন, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমাকে খুলে বলো। শেফা কাঁদতে কাঁদতে তার সাথে ঘটে যাওয়া সব কথা খুলে বলে। মিচকে দাদা তোমার স্বামী? আর সেই রাতে মিচকে দাদা বাজ পড়ে মারা গিয়েছে? তুমি আমার স্বামীকে কিভাবে চেনো? তোমার স্বামী অনেক ভালো। সেদিন রাতে মিচকে দাদা আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে সাহায্য করেছিল। আমি তার পরের দিন তাকে তার ভালো কাজের উপহার দিতে চেয়েছিলাম, কিন্তু সে আসেনি। শেফা আর মৎস্যকন্যা দুজনেই মিচকের জন্য কাঁদতে থাকে। তুমি আর কেঁদো না, আমি মিচকে দাদার উপহার তোমাকে দেব। এই নাও। এই থলিতে কিছু স্বর্ণ মুদ্রা আছে। এইগুলো দিয়ে তুমি বেশ ভালো দিন যাপন করতে পারবে। ধন্যবাদ মৎস্যকন্যা, তোমাকে অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। শেফা মৎস্যকন্যার দেওয়া থলেটা নিয়ে বাড়িতে চলে আসে। মৎস্যকন্যার দেয়া স্বর্ণমুদ্রা দিয়ে আমি সবার আগে একটা নলকূপ বসাবো, যাতে ওই কুয়োয় আমাকে আর না যেতে হয়। শেফা তার কথা মতো বাড়ির উঠোনে একটা নলকূপ বসায়। এরপর বেশ কিছু দিন কেটে যায়। শেফা সুখেই দিন কাটাতে থাকে। আরে বাহ শেফা, এই কয়দিনে তো তোর বেশ পরিবর্তন হয়েছে। তা এত টাকা পয়সা কোথায় পেলি?
কোনো গুপ্তধন পেয়েছিস নাকি রে? গুপ্তধন নয় দিদি, গুপ্তধন নয়। আমাদের গ্রামের ওই নদীতে একটা মৎস্যকন্যা থাকে। ওই মৎস্যকন্যাই আমাকে স্বর্ণমুদ্রা উপহার দিয়েছে। তা দিয়েই তো আমার দিন চলছে। তাই? এ তো বেশ ভালো কথা। আচ্ছা রে, আমি এখন আসি। মৎস্যকন্যা? তাহলে তো ওই মৎস্যকন্যাকে আজকেই ধরতে হয়। মৎস্যকন্যাকে ধরে বেঁধে ওর কাছে বস্তা বস্তা সোনার মুদ্রা নেব, আর পৃথিবীতে সবার চেয়ে ধনী হব। কিন্তু স্বামী, মৎস্যকন্যা তো পানিতে থাকে, ওকে ধরবো কি করে? আমার কাছে একটা বুদ্ধি আছে বউ। শোনো বউ, আমার বুদ্ধিটা শোনো। ফিজকে রূপাকে তার বুদ্ধির কথাটা খুলে বলে, আর রূপা ফিজকের বুদ্ধি মতো নদীর পাড়ে চলে আসে। আর অভিনয় করে কাঁদতে থাকে, আর কান্নার শব্দ শুনে মৎস্যকন্যা উঠে আসে, আর ফিজকে সাথে সাথে জাল নিয়ে ওখানে আসে। আর মৎস্যকন্যাকে জাল দিয়ে বন্দি করে পানি থেকে টেনে হিচড়ে ওপরে তুলে আনে। এ কি, তোমরা আমাকে বন্দি করলে কেন? ছাড়ো, ছাড়ো আমাকে, তোমরা মোটেও ভালো নয়। ছাড়ো বলছি, ছাড়ো আমাকে। তোকে ছাড়বো, তবে তার আগে আমাকে 2 বস্তা স্বর্ণ মুদ্রা দে। না দিলে আমরা তোকে মেরে ফেলবো। স্বামী চলো, মারি ওকে। যতক্ষণ না ও স্বর্ণমুদ্রা দিচ্ছে ততক্ষণ একে মারতেই থাকবো, মারতেই থাকবো। মারো বউ, মারো, মারো এই শালিকে, মারো। দুজন মৎস্যকন্যাকে লাঠি দিয়ে মারতে থাকে। মৎস্যকন্যা কাঁদতে কাঁদতে বলে, মেরো না, আমাকে মেরো না, আমার যে খুব কষ্ট হচ্ছে, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, দয়া করে আমাকে ছেড়ে দাও, তোমাদের পায়ে পড়ি। দে, দে বলছি, স্বর্ণ মুদ্রা দে। তোমরা লোভী, আর আমি লোভীদের কিছুতেই স্বর্ণমুদ্রা দেই না। ফিজকে আর রূপা মৎস্যকন্যাকে মারতে মারতে ক্ষত বিক্ষত করে। ঠিক তখনই ওখানে শেফা আসে। আর মৎস্যকন্যার এমন অবস্থা দেখে হাত জোর করে ফিজকে রূপাকে বলতে থাকে, মেরুনি, মৎস্যকন্যাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, নয়তো ও মরে যাবে। ছেড়ে দাও। তোমরা আমার টাকা পয়সা, সোনা দানা, গহনা সব নিও, তবুও মৎস্যকন্যাকে ছেড়ে দাও। দয়া করো দাদা দিদি, দয়া করো। ফিজকে আর রূপা কোনো দিক না তাকিয়ে মৎস্যকন্যাকে মারতে থাকে। মৎস্যকন্যা এত কষ্ট সহ্য করতে না পেরে মারা যায়। এই যা, শালি তো দেখছি কিছু না দিয়েই মরে গেল। এই মৎস্যকন্যা কিছু দেয়নি তো কি হয়েছে? শেফার তো সব কিছুই আছে। চলো চলো, ওই শেফার বাড়ি ঘর থেকে শুরু করে সব কিছু আমরা দখল করব। ফিজকে আর রূপা চলে যায় শেফার বাড়িতে। এদিকে শেফা মৎস্যকন্যার পাশে বসে কাঁদতে থাকে। মৎস্যকন্যা বোন, আমাকে ক্ষমা করে দিও। আমি যদি ওদেরকে তোমার কথা না বলতাম তাহলে তুমি বেঁচে থাকতে। হে বিধাতা, কেন এভাবে আমার প্রিয়জনদের কেড়ে নাও তুমি? কেন কেড়ে নাও? শেফা অনেক কান্নাকাটি করার পর মৎস্যকন্যার মৃতদেহটাকে কোলে তুলে নেয়। আর নদীর পানিতে ফেলে দেয়। উপরে ভালো থেকো বোন, ভালো থেকো, আর আমাকে ক্ষমা করে দিও। শেফা নদীর পাড় থেকে বাড়িতে চলে আসে। শেফা তার ঘরে রূপা ফিজকেকে দেখে বলে, এ কি শয়তান খুনিরা, তোরা আমার ঘরে কি করছিস? বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে।
হাসালি রে শেফা, হাসালি। এই ঘর আর তোর নেই, এই ঘর আজ থেকে আমাদের। বললেই হলো, এই ঘর আমার। চলে যা, চলে যা এখান থেকে, নয়তো তোরা যেভাবে মৎস্যকন্যাকে মেরেছিস আমিও তোদেরকে সেভাবেই মারবো। কি, তোর এত বড় সাহস আমাদের হুমকি দিস? দাঁড়া, দেখাচ্ছি মজা তোকে। ফিজকে শেফাকে মারতে থাকে, মারতে মারতে একদম রাস্তায় নিয়ে আসে। এই দাঁড়াও দাঁড়াও, আগেই তাড়িয়ে দিও না। ওর গলায় গহনা আর হাতের চুড়িগুলো খুলে নেই। রূপা শেফার গলার গহনা আর হাতের চুড়ি খুলে নেয়। দাও, এবার তাড়িয়ে দাও। আর কখনো এ মুখে হবি না হারামজাদি। অত্যাচারী তোরা, তোদের পাপের শাস্তি তোরা পাবি পাবি। ওগো, আমার না নৌকা ভ্রমণ করতে খুব ইচ্ছে করছে। চলো না, আজ একটু নৌকা ভ্রমণ করে আসি। আহা, রোজ রোজ তোমার এখানে যাওয়া, ওখানে যাওয়া, সেখানে যাওয়া আমার আর ভালোই লাগে না। আমার শরীরটা আজ ভালো লাগছে না গো, অন্যদিন যাবো। এখন আমাকে একটু একা ছেড়ে দাও। জানি তো, জানি এখন আমাকে তোমার আর ভালোই লাগে না। আমি থাকবো না তোমার এখানে, বাপের বাড়ি চলে যাব। আহা, কাঁদছো কেন? কেঁদো না, তুমি গিয়ে রেডি হও, তোমাকে আজকেই নিয়ে যাব। সত্যি বলছো তুমি? আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। ফিজকে রূপা রেডি হয়ে নৌকা ভ্রমণের জন্য নদীর দিকে চলতে থাকে। বউ, কেমন লাগছে তোমার নৌকা ভ্রমণ? আমার খুব ভালো লাগছে। আমার তো ইচ্ছে করছে এখানে একটা বাড়ি বানাতে। তখনই একটা আওয়াজ ভেসে আসে। তোরা আর ফিরতে পারবি না রে, বাড়ি বানাবি কোথা থেকে? কে 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 কথা বলছো এই মাঝ নদীতে? কে কথা বলছো? সামনে চলে এসো। তখন নদী থেকে ভয়ঙ্কর রূপী মৎস্যকন্যার আত্মা উঠে আসে আর বিকট শব্দে হাসতে থাকে। কে 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 তুমি? আমাকেই মেরে এখন আবার আমাকেই চিনতে পারছিস না? লোভীর দল! আমি রে, আমি হলাম মৎস্যকন্যার আত্মা। তোদের আমি শেষ করে দিতে এসেছি। কি 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 কি? মৎস্যকন্যার আত্মা? ওরে বাবা রে! মৎস্যকন্যা, আমাদের ক্ষমা করে দাও, আমরা তোমার সাথে অনেক অন্যায় করেছি। তোদের কোনো ক্ষমা নেই, মর এবার তোরা, মর! বলেই মৎস্যকন্যা তার 2 হাত লম্বা করে রূপা ফিজকের গলা টিপে ধরে আর ওদেরকে নিয়ে সাথেই পানির নিচে চলে যায়।